স্নেহের ছাত্রছাত্রী, ভূগোল শিখু চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে তোমাদের অবাক মনে হবে। দেখো, তোমরা এই যে বইটি দেখতে পাচ্ছ, আদর্শ মাধ্যমিক ব্যবহারিক ভূগোল, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী রচিত। বঙ্গীয় ভূগোল মঞ্চ এটি প্রকাশ করেছেন এবং পুরুলিয়া জেলার বিভিন্ন শিক্ষক শিক্ষিকার লেখনীতে এই বইটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এই বইটি বাজারে মাত্র 50 টাকায় পাওয়া যায়। 50 টাকায় এখন কোনো বই পাওয়া যায় না। এই বইটি সম্পর্কে আমি তোমাদের কিছু কথা আজকে আলোচনা করছি। দেখো, এই বইটির মধ্যে পাবে তোমরা নিখুঁতভাবে ম্যাপ পয়েন্টিং, তাছাড়া পাবে বিভিন্ন প্রাকৃতিক ছবি। বিভিন্ন প্রাকৃতিক ছবিগুলো যদি তোমরা ঠিক মতন আঁকতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু খুব কাজে লাগবে। দেখো, একটা কথা আছে যে চিত্রের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। চিত্র দিয়ে বুঝিয়ে দাও তোমার মনের ভাষা, পরীক্ষায় নাম্বার বাড়বে, মিটবে যত আশা। ম্যাপ দেখে পড়ে যাও, সহজ সরল হবে, চিত্রের প্রতি জোর দাও, পরীক্ষক খুশি হবে। এই যে ছবিগুলো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব হাতে আঁকা ছবি। অন্যান্য বইয়ে দেখতে পাবে সব কম্পিউটারাইজ ছবি এবং রঙিন ছবি, যেগুলো বাস্তবে তোমাদের কোনো কাজে লাগে না। প্রকৃতপক্ষে তুমি যদি ছবিটি আঁকতেই না পারো তাহলে তো তোমার পরীক্ষার ক্ষেত্রে তোমার কোনো দাম থাকছে না। কিন্তু এই ছবিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা অতি সহজে আঁকতে পারো। বিভিন্ন ছোট ছোট ছবির মাধ্যমে তোমাদের বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। দেখো, এই ছবিগুলো কি সুন্দর নিখুঁতভাবে আঁকা হয়েছে। প্রতিটি জিনিস যদি তোমরা ভালো করে মন দিয়ে যদি দেখো তাহলে তোমাদের যথেষ্ট ভূগোল সম্পর্কে ধারণা জন্মাবে। দেখো, প্রথমেই দেখো, লক্ষ্য করো, প্রথমে দেওয়া আছে যে আবহবিকারের যে ছবিটি লক্ষ্য করছো, এতে কি দেওয়া আছে দেখো, এটা আবহবিকারের ছবি, প্রস্থচ্ছায় বিচ্ছিন্নকরণ এবং আবহবিকার দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়। অর্থাৎ তোমরা এখানে একটা অবজেক্টিভ প্রশ্ন পেয়ে গেলে যে আবহবিকার দ্বারা শিলা সত্যিকারে চূর্ণ বিচূর্ণ হয়। এখানে দেখতে পাচ্ছ, দেখো, একদিকে উঁচু ভূমি আর মাঝখানে দেখো নিচু জায়গা। তাহলে আমরা দেখো যে দুটো উঁচু জায়গা, তার মাঝখানে যে নিচু জায়গা তাকে বলে তোমার উপত্যকা। দেখো, আর এই যে উপত্যকার দুপাশে যে আমরা উঁচু জায়গা দেখতে পাচ্ছি তাকে বলা আছে উচ্চভূমি। তাহলে দেখো, উচ্চভূমি কাকে বলে, উপত্যকা কাকে বলে এবং সেটি দেখতে কেমন তোমরা এখানে ছবির মাধ্যমে দেখিয়ে দিতে পারো। প্রতিটি প্রশ্নে যদি ছবি দাও তোমরা ফুল মার্কস পাবে। এখানে দেখো কি সুন্দর ছবি দেওয়া আছে, অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন। দেখো, এই যে উঁচু জায়গাটি, এই উঁচু জায়গাটি ক্ষয় পেয়ে যাচ্ছে, অর্থাৎ উঁচু জায়গা যখন ক্ষয় পেয়ে যায় তখন তাকে বলে অবরোহণ। তারপর দেখো নিচু জায়গা, এই নিচু জায়গা কি হয়েছে, ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো জমা হয়ে যাচ্ছে এবং জমা হয়ে স্তূপাকার ধারণ করছে, তাহলে এটাকে বলে আরোহণ। তাহলে তোমরা জেনে গেলে আরোহণ মানে সঞ্চয় আর অবরোহণ মানে ক্ষয়। তাহলে এখন যদি তোমাদের আরোহণ অবরোহণ কাকে বলে তারা তোমরা যদি ছবিতে দিয়ে দাও তাহলে তোমরা ফুল মার্কস পাবে। তারপর দেখো পর্যায়ন, আরোহণ এবং অবরোহণের যে সম্মিলিত ক্রিয়া সেটাকে বলা হচ্ছে পর্যায়ন, অর্থাৎ সমতুলীকরণ। দেখো, সমতুলীকরণ ভূমিটা হয়েছে, দেখো উঁচু নিচু ছিল, সেটাকে যখন সমতুলীকরণ হলো তখন হলো পর্যায়ন। তাহলে এইভাবে তোমরা দেখো কত সুন্দর, আরোহণ অবরোহণের সম্মিলিত রূপ হলো পর্যায়ন। এবার দেখো, এখান থেকে তোমরা ছোট্ট প্রশ্ন পেয়ে যাবে, অনেক প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। দেখো, আরোহণে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, আরোহণে ভূমির উচ্চতা ড্যাশ পায়, যদি বলে তাহলে বৃদ্ধি পায়। অবরোহণে ভূমির উচ্চতা হ্রাস পায়। দেখো, অবরোহণে ভূমির উচ্চতা ড্যাশ পায় না হ্রাস পায়। এবার 1904 সালে বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন বলেছেন কে, চেম্বারলিন আর স্যালিসবারি। তাহলে একটা দুটো তিনটা হয়ে গেল। গ্রেড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। তাহলে চারটি এখানে ছোট ছোট প্রশ্ন হয়ে গেল। দেখো, তাহলে তোমাদের অবজেক্টিভ টাইপের যে প্রশ্নগুলো থাকবে সেখানেও কিন্তু এটা খুব কাজে লাগছে। তাহলে এই যে সুন্দর, একদিকে যেমন তোমরা ছবি আঁকতে পারবে বইটির দ্বারা, তেমনি আবার তোমরা কি হচ্ছে না, তোমরা ছোট ছোট যে প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার করতে পারবে। তারপরে দেখো, এবার চলে যাও বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দেখো কি সুন্দর ছবি দেওয়া আছে। দেখো এই নদী, এখানে নদী দেখো, মূল নদী, মূল নদী দেখো, মূল নদী এখন দেখো সাগরে গিয়ে পতিত হচ্ছে। তারপর দেখো এখান থেকে একটা নদী এসে মূল নদীর সঙ্গে মিশে গেছে। তারপর দেখো তার যেটা হলো উপনদী, মূল নদীর সঙ্গে যেটা মিশে গেল সেটা হলো উপনদী। তারপরে আরেকটা দেখো উপনদীর সঙ্গে আরেকটা উপনদী মিশলো, তারপরে উপনদী। এবার দেখো এই মূল নদী থেকে একটা নদী বের হয়ে গেল, তাহলে এটা শাখা নদী। এবার শাখা নদী থেকে আরেকটা নদী বার হয়ে গেল, আবার প্রশাখা নদী।
আর যেখানে নদীটার সৃষ্টি হয়েছে তাকে বলছে উৎস, আর যেখানে নদীটা গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে সেটা হচ্ছে মোহনা। তাহলে এই ছবিটার মধ্যে তোমরা কতগুলো জিনিস দেখলে, নদীর উৎস কাকে বলে, নদীর মোহনা কাকে বলে, উপনদী কাকে বলে, প্রবাহ উপনদী কাকে বলে, শাখা নদী কাকে বলে, প্রশাখা নদী কাকে বলে, তোমরা এখান থেকে আমরা জানতে পারলে। তারপর দেখো নদী কাকে বলে এটা এখন তোমরা জানতে পারছো, যে নদী হলো এক প্রকার প্রাকৃতিক বা স্বাভাবিক জলধারা যা ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়। তাহলে কত কত ছোট ছোট প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তারপর দেখো এই যে ছবিটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে পাহাড়ি পার্বত্য এলাকা থেকে স্বাভাবিক জলধারা নেমে আসছে এবং সেটা সমুদ্রে গিয়ে পড়ছে। তাহলে এই ধারণা যদি তোমাদের জন্মে যায়, তাহলে তোমরা ভূগোলে যখন কোনো প্রশ্ন উত্তর করবে তখন তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং ছোট ছোট প্রশ্নগুলো তোমরা সুন্দর করে করতে পারবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে, দেখো এই যে নদী, দেখো নদীর প্রবাহ দেখা যাচ্ছে, এই যে নদী দেখো যতক্ষণ নদী পার্বত্য অঞ্চলে থাকছে এটা হচ্ছে উচ্চগতি, তারপর নদী যখন পার্বত্য এলাকা ছেড়ে চলে এলো সমভূমিতে তখন এটা মধ্যগতি, সমভূমি যখন নদী যখন ঠিক মোহনার কাছে এসে পৌঁছাবে বা সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছাবে তখন হলো নিম্নগতি। তার নদীর আমরা যে তিনটা গতি আমরা এখান থেকে পেলাম, যে নদীর কটি গতি। এবার দেখো এখান থেকে আমরা আবার পেয়ে যাচ্ছি আদর্শ নদী কাকে বলে, যে নদীটা তিনটা গতি সুস্পষ্ট তাকে বলা হয়েছে আদর্শ নদী। তাহলে এখানে ছোট ছোট কত প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখো এখানে দেওয়া আছে, যে নদী অন্য নদীর সঙ্গে মিশে যায় তাকে উপনদী বলে, উপনদীকে বলে প্রবাহ উপনদী। উচ্চ গতিতে নদীর প্রধান কাজ ক্ষয় কার্য, মধ্যগতিতে বহন ও সঞ্চয় কার্য এবং নিম্ন গতিতে সঞ্চয় কার্য। তাহলে এখানে আমরা নদীর কোন গতিতে কোন ধরনের কাজটি বেশি করে সেখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়, মধ্য গতিতে নদীর কাজ হচ্ছে কি হচ্ছে বহন আর সঞ্চয়, আর নিম্ন গতিতে হচ্ছে শুধুমাত্র সঞ্চয়। তাহলে দেখো এরপর দেখো এখানে কি সুন্দর একটা নদী অববাহিকা, এখান থেকে প্রশ্ন পড়ে নদী অববাহিকা কাকে বলে। দেখো একটা মূল নদী, তার সঙ্গে আরো নদী মিশেছে, তার সঙ্গে আরো নদী মিশেছে। দেখো মূল নদীর সঙ্গে বিভিন্ন নদী, নদী থেকে আবার বার হয়ে যাচ্ছে শাখা নদী, শাখা নদী থেকে বার হয়ে যাচ্ছে মানে প্রশাখা নদী। তাহলে দেখো এই যে একটা চিত্র, অর্থাৎ এই যে ম্যান নদীর সঙ্গে যে সাঙ্গপাঙ্গ থাকছে, তার যে উপনদী, তার যে প্রবাহ উপনদী এবং প্রশাখা নদী শাখা নদী, তাহলে এইটা একটা সংসার তৈরি করছে। এরা সবাই মিলে একটা দেখো সংসারের মধ্যে আমি একে বেঁধে দিলাম। তাহলে এটা হচ্ছে নদী অববাহিকা। তাহলে দেখো নদী অববাহিকাটা মূল নদী, উপনদী, প্রবাহ উপনদী, শাখা প্রশাখা নদী দ্বারা গঠিত বিস্তৃত অঞ্চলকে নদী অববাহিকা বলে। আর যদি একটা উদাহরণ দিয়ে দাও যে গঙ্গা নদীর অববাহিকা, গোদাবরী নদী অববাহিকা, সিন্ধু নদ অববাহিকা, তাহলে উদাহরণের জন্য 1 নম্বর পেলে। আবার কাকে বলে তার জন্য 1 নম্বর। আর এই ছবিটা যদি দিয়ে দাও তাহলে দেখো 2-এ 2, তোমার কোনো মতে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে না। আর ছবিটি তোমার যদি দেখা থাকে, ছবি যদি তোমার আঁকা থাকে, তোমার পরীক্ষার হলে ঠিক মনে পড়বে যে তাহলে নদী অববাহিকা কাকে বলে, ছবির এতখানি গুরুত্ব আছে। বুঝতে পারছো? তারপরে দেখো তারপরেটা এখানে কি বলছে, জলবিভাজিকা। দেখো জলবিভাজিকা ওয়াটার শেড, দেখো মাঝখানে উঁচু জায়গা আছে, এখান থেকে দেখো একটা নদী অববাহিকা, নদী গোষ্ঠী এখান থেকে বেরিয়ে আসছে, এদিকেও নদী গোষ্ঠী বেরিয়ে আসছে, নদী গোষ্ঠী দেখতে পাচ্ছে। অর্থাৎ একটা সংসার ধরে এই একটা নদী গোষ্ঠী আর এই একটা নদী গোষ্ঠী, মাঝখানে দেখো বাউন্ডারি আছে। তাহলে এই যে মাঝখানে উচ্চভূমি, তাহলে কি যে উচ্চভূমি দ্বারা দুটি নদী অববাহিকা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে, এই অংশটা আর এই অংশটাকে বিচ্ছিন্ন করেছে কে, এই উচ্চভূমিটা। তাহলে এই উচ্চভূমিটাই হচ্ছে জলবিভাজিকা। তাকে যে উচ্চভূমি দ্বারা দুটি নদী অববাহিকা পরস্পর থেকে বিচ্ছিন্ন তাকে জলবিভাজিকা বলে। তাহলে এরকম ছবি যদি একটা এঁকে দাও, মাঝখানে এরকম একটা উঁচু জায়গা এঁকে দিলে, হ্যাঁ সহজ করে আরো করা যাবে, উঁচু জায়গা এখানে করে দিলে। আর এদিকেও ধরো এদিকেও নদী অববাহিকা, এদিকেও নদী অববাহিকা তুমি দেখিয়ে দিলে, আর এদিক থেকেও নদী অববাহিকা তুমি দেখিয়ে দিলে। হ্যাঁ, বেশি কষ্টই করতে হবে না, বা এরকম আঁকতে পারলে তো খুবই ভালো। তাহলে এটা হচ্ছে কি হয়েছে, এটা হচ্ছে জলবিভাজিকা। এবং জলবিভাজিকার উদাহরণ দিয়ে দিলে পূর্ব ও মধ্য ভারতের উচ্চভূমি, যেমন আমাদের জলবিভাজিকার উদাহরণ দেয় উত্তর ভারতে যে নদ নদী আছে, দক্ষিণ ভারতের নদ নদী আছে, তার মাঝখানে যে উচ্চভূমি আছে পূর্ব ও মধ্য ভারতের উচ্চভূমি, এটা হচ্ছে জলবিভাজিকা। তাহলে কি সুন্দর ছোট ছোট কত প্রশ্ন এখান থেকে একদম তোমাদের মাথায় গেঁথে যাবে, তোমরা কোনোদিনই ভুলবে না। ছবির এতখানি গুরুত্ব আছে, ছবি ছাড়া কিন্তু ভূগোলে ভালো নম্বর পাওয়া যায় না। এরপর দেখো দেখো তারপর দেখো হচ্ছে নদী দোয়াব। দেখো কি সুন্দর, এইখানে একটা নদী, নদী পার গেছে পার, আর তার সঙ্গে আরেকটা নদী মিশে গেছে। দেখো এই যে প্রধান নদীর সঙ্গে আরেকটি নদী মিশে গেছে। তাহলে দেখো দুটি নদীর যে মাঝের অংশ না, এই মাঝের অংশটাকে বলা হচ্ছে দোয়াব। অর্থাৎ দুটি নদীর মাঝের যে অংশ আমরা দেখতে পাচ্ছি, যেমন গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদী মিশে গেছে, তার মাঝের যে অংশটা সেটা হচ্ছে গঙ্গা যমুনা দোয়াব। তাহলে এই যে এবং ওই দুটি নদী যে স্থানটা মিলছে সেটাকে বলা হচ্ছে নদী সঙ্গম। যেমন গঙ্গা যমুনা যেখানে মিশেছে তাকে বলা হয়েছে এলাহাবাদ, মানে পূর্ব নাম এলাহাবাদ, বর্তমান হচ্ছে প্রয়াগরাজ।
তাহলে এখান থেকে কত তোমরা ছোট ছোট প্রশ্ন পেয়ে যাবে, যে দুটি নদীর মাঝের অংশকে ড্যাশ বলে, দুটি নদীর মিলনস্থল ড্যাশ নামে পরিচিত, তারপরে ড্যাশ হলো তোমার একটি নদী দোয়াবের উদাহরণ, এরকম কত, তারপরে গঙ্গা যমুনা নদীর সঙ্গম স্থল হলো ড্যাশ। তাহলে কত ছোট ছোট প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে আজকে আমি এই পর্যন্তই তোমাদের আলোচনা করলাম। এক এক করে আমি তোমাদের ভিডিওতে পুরো বইটা আলোচনা করে দেবো। এই বইটি তোমরা বাজারে পেয়ে যাবে, জ্ঞান ভারতীতে পাবে, তোমরা পুরুলিয়ার জ্ঞান ভারতীতে পাবে, তাছাড়া রঘুনাথপুরে পাবে, গীতাঞ্জলিতে পাবে, রঘুনাথপুরে বুক হাউসে পাবে, পাড়াতে পাবে, তারপরে তোমার পাবে তোমার সাঁওতালডিতে পাবে, বিভিন্ন জায়গায় তোমরা যদি সন্ধান করো, রানাড়াতেও পাবে, কাশীপুরে পাবে, তারপর তোমার ঝালদাতে পাবে, জয়পুরে পাবে, বিভিন্ন জায়গায় সন্ধান যদি করো তাহলে তোমরা পেয়ে যাবে। বইটির দাম বেশি নয়, তোমরা বইটি দেখো বাজারে নেবে, কিনবে, অনেক উপকৃত হবে, তোমাদের ভূগোলে ভালো নাম্বার আসবে। আজ এই পর্যন্ত। বঙ্গীয় ভূগোল মঞ্চের পক্ষ থেকে সবার শুভ কামনা করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।